হামাস মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘে প্রস্তাব পাস। পক্ষে ভোট সহ বাংলাদেশ সহ ১৪২টি দেশের প্রত্যাখ্যান ইসরায়েল যুক্তরাষ্ট্রের। সাধারণ পরিষদকে রাজনৈতিক সার্কাস আখ্যা। দায়িত্ব নিয়ে নেপালে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তী সরকারের। ৬ মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার। উদ্ধার করা রাইফেল দিয়েই খুন ধারণা পুলিশের। আলামত পাঠানো হলো ফরেনসিক ল্যাবে। এবং চীন ভারতের ওপর শুল্ক আরোপে G7 ও পশ্চিমাদের ট্রাম্পের চাপ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইইউর অর্থমন্ত্রীদের বৈঠক। রুশ তেল কেনার জেরে কূটনৈতিক তৎপরতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। হামাস মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউ ইয়র্ক ঘোষণা নামের প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য 2 রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় তৎপর হওয়ার কথা বলেছে বাংলাদেশ। ভারত সহ 42টি দেশ প্রস্তাবের পক্ষে ও 10টি দেশ বিপক্ষে ভোট দেয়। সাধারণ পরিষদকে রাজনৈতিক সার্কাস আখ্যা দিয়ে পাশ হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুদ্ধবন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই ইসরায়েলি হামলায় উপত্যকায় অন্তত 65 জন নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিন সংকট নিরসনে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বৈঠকে বসেন বিশ্ব নেতারা। সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাস্তব ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা একটি ঘোষণায় সমর্থন দেয় বেশিরভাগ দেশ। সৌদি আরব ও ফ্রান্সের আয়োজনে জুলাইয়ে হওয়া আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতেই এই 7 পাতার ঘোষণা তৈরি করা হয়। পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে বাস্তবসম্মত ও অপরিবর্তনীয় পদক্ষেপের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণের কথা বলা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ, ভারত সহ ১৪২টি দেশ। বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র সহ 10টি রাষ্ট্র। ভোট দেয়া থেকে বিরত থাকে 12টি দেশ। দ্বিরাষ্ট্র সমাধানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দ্বিরাষ্ট্র সমাধান গঠনের এই প্রস্তাবনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একে ক্ষতিকর উল্লেখ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করাই প্রমাণ করে যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। যদিও নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানিয়েছে জাতিসংঘ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। নিউজিল্যান্ডেও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডে গাজায় আগ্রাসনের প্রতিবাদে জড়ো হন 50,000-এর বেশি মানুষ। এদিকে জর্ডানে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়। এ সময় দোহায় ইসরায়েলি হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা। শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই হাউথি বিদ্রোহীর সমর্থক। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী সানার সড়ক। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে উপত্যকার প্রতি সংহতি জানান দেশটির বাসিন্দারা। গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যেই ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিতভাবে আক্রমণ চালিয়ে আসছে নেতানিয়াহু বাহিনী। তবে এর আগে থেকেই গাজাবাসীর প্রতি সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের মানুষ। সাপ্তাহিক বিক্ষোভের অংশ হিসেবে শুক্রবারও বিক্ষোভ করেন তারা। এ সময় কাতারের দোহায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা। সৃষ্টিকর্তা সর্বোত্তম ফয়সালাকারী। আমরা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখব। নিউজিল্যান্ডেও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবার গাজায় সহিংসতার প্রতিবাদে দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডে জড়ো হন 50,000-এর বেশি মানুষ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে এটাই সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বলছেন আয়োজকরা। নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে জর্ডানের বাসিন্দারাও। স্থানীয় সময় শুক্রবার রাজধানী আম্মানে আয়োজিত এ সমাবেশে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানান তারা। এ ঘটনার জেরে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা ভেস্তে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। আমরা এখানে ইসরায়েলের বিরুদ্ধে জড়ো হয়েছি। ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত কার্য
কার্যকলাপে দেশটি তাদের সীমা পার করে ফেলেছে। দোহায় হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে গত মঙ্গলবার কাতারের দোহায় হামলা চালায় ইসরায়েল। নাসরিন রুমি, সময় সংবাদ। দায়িত্ব নিয়ে নেপালে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। প্রেসিডেন্টের বাসভবনে শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে বলেন 2026 সালের 5ই মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। একই সঙ্গে দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছে গঠিত অন্তর্বর্তী মন্ত্রিসভা। জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলনের চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সম্মতিতে নির্বাচিত হন তিনি। শুক্রবার স্থানীয় সময়ের রাতে শপথ নেন 73 বছর বয়সী কার্কি। এর মাধ্যমে প্রথমবারের মতো নারী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পেল নেপাল। শপথের পর রাতেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং 2026 সালের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আন্দোলনকারীদের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে উঠে এসেছেন সুশীলা কার্কি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। যদিও নেপাল বার অ্যাসোসিয়েশন পার্লামেন্ট ভেঙে দেওয়াকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আমরা চাই এই সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করুক। অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে। এখন অন্তত শান্তি আর স্থিতিশীলতা ফিরুক। ভারত সহ আঞ্চলিক শক্তিগুলো নেপালের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে নেপালের শান্তি ও সমৃদ্ধির পাশে থাকবে ভারত। এদিকে নেপালের হোটেল শিল্প এরই মধ্যে আন্দোলনে 2500 কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। এরই মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পোল্যান্ডের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় রাশিয়া ন্যাটো উত্তেজনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে অতিরিক্ত সেনা সরঞ্জাম। সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে মদিনার বিভিন্ন এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। মসজিদে নববীর আকাশে একটি উজ্জ্বল বস্তু দৃশ্য ধারণ করা ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর আকাশে আগুনময় বস্তু ও পতিত ধ্বংসাবশেষ দেখা যায়। অনেকে বলছেন এটি ইসরায়েলের লক্ষ্য করে হাউথির ছোড়া একটি মিসাইল। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 2 মাসের ব্যবধানে রাশিয়ায় আবারও 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এবারও কামচাটকায় আঘাত, সুনামি সতর্কতা জারি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। বিদেশি চলচ্চিত্র ও টিভি নাটক দেখা বা শেয়ার করার অপরাধে উত্তর কোরিয়ায় ক্রমেই বাড়ানো হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকরের মাত্রা। পলাতক উত্তর কোরীয়রা জানিয়েছে 2020 সালের পর থেকে বিদেশি কন্টেন্ট বিতরণের দায়ে জনসম্মুখে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাতে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে বাড়ানো হয়েছে জোরপূর্বক শ্রম, সীমান্ত নিয়ন্ত্রণ ও নজরদারি প্রযুক্তির ব্যবহার। জাতিসংঘ মানবাধিকার প্রধান সতর্ক করেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ার জনগণ আরও গভীর দমন পীড়ন ও দুর্ভোগের শিকার হবেন। মিয়ানমারের মাগোয়ে অঞ্চলে আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর তীব্র লড়াইয়ে প্রাণ হারিয়েছে 70 জনের বেশি সেনা। এরই মধ্যে দেশটির কোকতাউ উপশহরের জান্তা বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছে 22 স্কুল শিক্ষার্থী। এদিকে সম্প্রতি কুয়ালালামপুর ও জাকার্তায় 2টি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ফোরামে অংশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে জান্তা সরকার। সমালোচকরা বলছেন, একদিকে আঞ্চলিক সমন্বয়ের আলোচনা, অন্যদিকে অভ্যন্তরে দমনযোগ্য এই দ্বিমুখী বাস্তবতায় এখন মিয়ানমারের চিত্র। স্থানীয় সময় শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যের কোকতাউ উপশহরের থায়াত তাবিন গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে প্রাণ হারান বেশ কয়েকজন শিক্ষার্থী। ধ্বংস হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবন। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘরবাড়ি। গত বছর জানুয়ারি থেকে কোকতাউ উপশহরটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ, নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলোতে আতঙ্ক সৃষ্টির জন্যই এমন হামলা চালাচ্ছে জান্তা সরকার। সম্প্রতি দেশটির চীন রাজ্যের কানপেটলেট উপশহরে 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলা
হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে ধ্বংস হয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আহত হয়েছেন কয়েকজন গ্রামবাসী। এখানেই শেষ নয়, চলতি মাসের শুরুতে মিয়ানমারের মাগোয়ে অঞ্চলের নগাবে উপশহরে তীব্র লড়াই হয় আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে। এতে প্রাণ হারান অর্ধশতাধিক জান্তা সেনা। বিদ্রোহীদের পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষায় পিছু হটতে বাধ্য হন তারা। এরই মধ্যে 14টি উপশহরের নিয়ন্ত্রণ নিলেও আরাকান আর্মির লক্ষ্য এখন সিটে, কিওয়াকপু ও মানাউং। এদিকে দেশের সংকট চললেও আসিয়ান নিরাপত্তা কাঠামো থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে না মিয়ানমারের সেনা শাসকরা। সম্প্রতি কুয়ালালামপুর ও জাকার্তায় দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ফোরামে অংশ নেয় দেশটির সেনা ও বিমান বাহিনী। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের কথা বলেন তারা। সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক ফোরামে ঐক্য ও আঞ্চলিক সহযোগিতার বার্তা দিলেও বাস্তবে নিজ দেশে দমন-পীড়ন, নির্বিচারে হামলা ও মানবাধিকার লঙ্ঘনের দায় বহন করছে জান্তা সরকার। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন টাইলার রবিনসনকে গ্রেফতার করা হয়েছে। ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন, 2 দিনব্যাপী তল্লাশির পর 22 বছর বয়সী যুবককে আটক করা হয়েছে। এই ঘটনাকে জঘন্য হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আচমকা গুলির শব্দ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। 31 বছর বয়সী কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বক্তৃতা চলাকালে তার গলায় গুলি লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে টাইলার রবিনসনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে এফবিআই। গভর্নর কক্স জানান, সন্দেহভাজন রবিনসন স্থানীয় বাসিন্দা হলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। পরিবার ও বন্ধুদের সাক্ষ্যে জানা যায়, তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে চরমপন্থী হয়ে উঠেছিলেন এবং কার্ককে ঘৃণা করে মন্তব্য করতেন। এক আত্মীয়ের স্বীকারোক্তি থেকে সূত্র ধরে শেষ পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করে এফবিআই। তদন্তকারীরা রবিনসনের গাড়ি ও সিসিটিভি ফুটেজ যাচাই করেন। তার ডিসকর্ড চ্যাটে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা এবং বুলেটের খোসায় বার্তা খোদাইয়ের কথাও ধরা পড়ে। এফবিআই কর্মকর্তারা জঙ্গল থেকে একটি বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ওই অস্ত্র দিয়েই কার্ককে হত্যা করা হয়েছে। রাইফেল ও গুলির খোসা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডকে জঘন্য হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি কার্ককে অসাধারণ প্রতিভাবান ও ছেলের মতো ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন এবং রবিনসনের জন্য মৃত্যুদণ্ড দাবি করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশের ওপর শুল্ক আরোপ করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার G7ভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠকে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহার হবে কিনা তা আলোচনা করতে সম্মত হন তারা। তবে চীনের ওপর নতুন কোনো ট্যারিফ চাপায়নি মার্কিন প্রশাসন। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে গত মাসে ভারতের ওপর 25% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাণিজ্য আলোচনায় অচলাবস্থা তৈরি হয় নয়াদিল্লি ও ওয়াশিংটন ডিসির মধ্যে। তবে শুধু ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প। এবার রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশের ওপর শুল্ক আরোপ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার কানাডার সভাপতিত্বে G7ভুক্ত দেশের অর্থমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের পর এক বিবৃতিতে কানাডা জানায়, জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য দ্রুত আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন অর্থমন্ত্রীরা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিভিন্নভাবে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে নতুন শুল্ক ও বাণিজ্যিক পদক্ষেপ বিবেচনা করা হবে বলেও জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, শুধু ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই পুতিনের যুদ্ধ পরিচালনার অর্থায়নের উৎসে আঘাত করা সম্ভব। অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে হত্যাযজ্ঞ বন্ধ করা যাবে বলেও মনে করেন তারা। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের প্রতি তার ধৈর্য ফুরিয়ে আসছে। ব্যাংক ও জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা সম্ভাব্য পথ হতে পারে, তবে ইউরোপকেও সমানভাবে অংশ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চীনের ওপর নতুন কোনো শুল্ক চাপাননি ট্রাম্প, কারণ বেইজিংয়ের সঙ্গে একটি সূক্ষ্ম বাণিজ্য সমঝোতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসি। মৌসুমী সাথী, সময় সংবাদ। পোল্যান্ডে রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে পূর্ব ইউরোপে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে সামরিক জোটটি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশে অনুপ্রবেশ করে রুশ ড্রোন। দীর্ঘ 7 ঘন্টার আকাশযুদ্ধের পর ভূপাতিত করা হয় ড্রোনগুলোকে। এতে ন্যাটো বাহিনীও অংশ নেয়। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকার্স্কি একে প্যাটার্ন আক্রমণ হিসেবে বর্ণনা করে বলেন, পুতিনকে দেখাতে হবে হাইব্রিড যুদ্ধেরও সীমা আছে, যদিও রাশিয়া একে ভুলবশত ঘটেছে বলে দাবি করছে। এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একে কেন্দ্র করে নড়ে চড়ে বসে ন্যাটো। শুক্রবার থেকেই শুরু হয় ইস্টার্ন সেন্ট্রি নামে নতুন অভিযান, যেখানে আকাশ ও স্থলভিত্তিক ঘাঁটি একত্রে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে জোট। ফ্রান্স 3টি রাফাল যুদ্ধবিমান পাঠাচ্ছে, জার্মানি ও ব্রিটেন যোগ দিচ্ছে এয়ার পলিসিংয়ে। ডেনমার্কও দিয়েছে অংশগ্রহণের আশ্বাস। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রণয়নের আলোচনা জোরদার করেছে। কিয়েভ সফরে গিয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, নিষেধাজ্ঞা হতে হবে সর্বাত্মক। ছায়ানৌবহর, আর্থিক খাত ও নিষেধাজ্ঞা এড়ানোর পথগুলোও বন্ধ করতে হবে। একই সঙ্গে ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর ডেনমার্কে কার্যক্রম শুরু করার কথাও ঘোষণা করেন তিনি। এদিকে সামরিক সহায়তায় নতুন পদক্ষেপ নিয়েছে জার্মানি ও সুইডেন। বার্লিনের রাইনমেটাল ইউক্রেনে গোলা উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। স্টকহোম ঘোষণা দিয়েছে আগামী 2 বছরে $7.5 বিলিয়ন সমপরিমাণ সামরিক সহায়তা দেবে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র G7 দেশগুলোকে ভারত ও চীনের উপর চাপ বাড়াতে বলছে, কারণ তারা এখনও রাশিয়ার তেল কিনছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকারের নতুন আর্থিক নীতি প্রণয়নের জেরে বিক্ষোভে উত্তাল ইকুয়েডর। আদিবাসী, শ্রমিক ও শিক্ষকদের সংগঠনের র্যালিতে পুলিশের কাঁদানে গ্যাস ছোড়ার পর রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। অন্যদিকে ব্যয় সংকোচন ও দুর্নীতির প্রতিবাদে ফিলিপিন্সে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দুর্নীতি রোধে আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইকুয়েডর। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী কুইটো। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নবোয়া সম্প্রতি নতুন আর্থিক নীতি প্রণয়ন করেন। আদিবাসী, শ্রমিক ও শিক্ষকদের সংগঠনের অভিযোগ, সরকারি কর্মচারীদের বেতন কমাতে প্রণয়ন করা এই নীতির কারণে চাকরি হারিয়েছেন বহু মানুষ। এর প্রতিবাদে শুক্রবার সড়কে র্যালি বের করে বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। র্যালিটি কুইটোর কেন্দ্রে পৌঁছালে ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। ব্যয় সংকোচন, দুর্নীতির প্রতিবাদে ফিলিপিন্সেও বিক্ষোভ হয়েছে। শুক্রবার দেশটির রাজপথে নামেন শত শত মানুষ। ক্লাস পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরাও। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। ফিলিপিন্সের এই অবস্থার জন্য আমরা প্রতিনিধি পরিষদের সদস্যদের দায়ী করছি না। মার্কোস সরকারের যোগসাজশ না থাকলে এ ঘটনা ঘটার কথা না। সম্প্রতি দেশটির কংগ্রেসের তদন্তে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ঘিরে 2 জন সিনেটরের দুর্নীতির অভিযোগ ওঠে। গেল মঙ্গলবার অভিযোগের সত্যতা মেলার পর ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির জনগণ। এদিকে এই ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের পাশাপাশি প্রকল্পের দুর্নীতি রোধে আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। নাসরিন রুমি, সময় সংবাদ। জাকসু নির্বাচনের ফলাফলের জন্য প্রায় 48 ঘন্টার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সানমির রূপল। সবশেষ অবস্থা জানতে যাচ্ছি তার কাছে। রূপল, সিনেট ভবনের একটি উৎসবমুখর পরিবেশ এবং ভোট গণনা কক্ষের ঠিক বাইরে যে চিত্রটি লক্ষ্য করছি সেটি হচ্ছে নানা স্লোগান দিয়ে উৎসবমুখর একটি পরিবেশ তৈরি করে রেখেছে শিক্ষার্থীরা এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট গণনার পরে যে ফলাফল, দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল, সেই ফলাফল প্রকাশের জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে এখন 4:30টার দিকে ফলাফল ঘোষণা করার কথা এবং ফলাফল ঘোষণার পর শুরুর আগে থেকেই কিন্তু তারা ভিড় করেছে এই সিনেট ভবনে। সিনেট ভবনের নিচতলায় তারা অপেক্ষা করছিল। এখনও নিচতলায় বেশ শিক্ষার্থীরা আছে এবং যারা এতক্ষণ অপেক্ষা করেছিল নিচে তারা উপরে উঠে এসেছে এবং তারা নানা স্লোগান দিয়ে তারা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। এবং আপনারা জানেন যে দীর্ঘ 3 দিন ধরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন তার প্রতীক্ষা আর অবসান হয়েছে। 2:20 নাগাদ এই ফলাফল
তারপর থেকে সমর্থিত প্যানেল সহ 5টি প্যানেল এই ভোট বর্জন করেছে। মোট 8 এই নগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে অংশ নিয়েছিল এবং এছাড়াও 5 জন স্বতন্ত্র প্রার্থী তারাও এই জাকসু নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করেই আমরা দেখেছি যে একজন নির্বাচন কমিশনের একজন সদস্য এই জাকসু নির্বাচনের এবং আজকে দুপুর নাগাদ আরও একজন সদস্য তিনি পদত্যাগ করেছেন এবং এর মধ্যে আরও একটি দুর্ঘটনাও ঘটেছে। একজন শিক্ষক তিনি মারা গেছেন এই নির্বাচনের এই 3 দিনের মধ্যে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তো এরকম নানান রকমের ঘটনা প্রবাহের মধ্য থেকে 33 বছর পর জাকসু নির্বাচনের এই উৎসব মুখর পরিবেশ, একটি ফলাফলের আকাঙ্ক্ষা, সবকিছু মিলিয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে এই 4র্থ তলায় যেখানে ভোট গণনা হচ্ছে সিনেট ভবনে, সেখানে তিল ধারণের ঠাঁই নেই এবং তারা যেভাবে করে আছে যে একটি পা ফেলারও ঠাঁই নেই এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে সবকিছু দেখানোর জন্য। তারপরেও এটি একটি উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজে সামিল হওয়া এবং সকাল থেকে তীব্র রোদ এবং গরম বা ভ্যাপসা গরম ছিল। কিছুক্ষণ আগে ভোট গণনার পরপরেই একটি স্বস্তির বৃষ্টিও কিন্তু নেমেছে এবং এটি মনে হচ্ছিল যে একটি প্রতীক্ষিত বৃষ্টি, যে দীর্ঘ প্রতীক্ষার পরে এই স্বস্তির বৃষ্টিটি নেমেছে এবং তারপরই এই উচ্ছ্বাস কিন্তু আরও বেড়ে গেছে এবং ফল ঘোষণার যখন সময় ঘনিয়ে আসছে ততই এই উৎসব আরও বাড়ছে এবং কিছুক্ষণ আগে জিএস এবং ভিপি প্রার্থীরা তারাও একে একে যারা এখনও নির্বাচনের মাঠে আছেন তারা কিন্তু বেশ কয়েকজনকে দেখেছে যে মিছিল নিয়ে এই সিনেট ভবনের সামনের দিকে এসেছেন এবং এখন এই মুহূর্তে তাদের সমর্থকরা, তাদের যারা ভোটার ছিলেন সেই সমর্থকরা তারা নানান স্লোগান দিচ্ছেন। কখনো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে স্লোগান দিচ্ছেন, কখনো এই ভোটকে নিয়ে স্লোগান দিচ্ছেন, কখনো ব্যঙ্গাত্মক কিছু স্লোগান দিয়েও তারা এই পুরো জায়গাটিকে উৎসব মুখর করে রেখেছে এবং এই ভোটটি তাদের দীর্ঘ প্রতীক্ষার ফল এবং তারা সেই প্রতীক্ষার ফলস্বরূপ এই জাকসুর নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং যে প্রতিনিধিত্ব তারা পাবেন, সেই প্রতিনিধিত্বের যে কাণ্ডারি তাদেরকে দেখেছি। তো যার ফলে বলাই যায় যে এখন তারা বেশ এই ব্যবসা গরমের মধ্যেও এখন তারা একটি উৎসবের, আপনারা জানেন যে 12,000 ভোটের মধ্যে 8,000 ভোট পড়েছে এবং 8,000 ভোট অর্থাৎ 70% কিছু বেশি। ভোট গণনা পুরোটাই অর্থাৎ একজন ভোটারকে 40টি করে ভোট দিতে হয়েছে, অর্থাৎ হল সংসদের জন্য তাদের 15টি এবং কেন্দ্রীয় সংসদের জন্য 25টি, অর্থাৎ সব মিলিয়ে 40টি ভোট একজন ভোটারকে দিতে হয়েছে এবং 40টি ভোট স্বল্প সময়ের মধ্যে দেয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই ভোটগুলো তারা একটি একটি করে হাতে গণনা শুরু করেছেন এবং যেটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে এবং এটিকে কেউ কেউ ব্যঙ্গ করে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ভোট গণনা হয়েছে, বাংলাদেশের তো বটেই। এরকমভাবে শিক্ষার্থীরাই ব্যঙ্গাত্মকভাবে নানানভাবে বলছিলেন। অন্যদিকে এই টানা 3 দিন এই শিক্ষার্থীরা তারা যেমন অপেক্ষা করেছেন, তেমনি এখানকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা এখনও মোতায়েন রয়েছেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি মোকাবেলা করার জন্য। অন্যদিকে শিক্ষকরা তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন এবং টানা এই ভোট গণনা কক্ষে যারা ছিলেন তাদেরকে আসলে বেশ বেগ পোহাতে হয়েছে এই নির্বাচনের সময় ভোট গণনা করতে গিয়ে। বারবারই শুনছিলাম যে ভেতরের যে পরিস্থিতি, আমরাও দর্শকদের জানানোর চেষ্টা করেছিলাম এবং তাতে
তাতে দেখতে পেয়েছি যে এখন এই মুহূর্তে বেশ একটি উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করছি যে আসলে তাদের পছন্দের প্রার্থী জিততে পেরেছে কিনা, তারা এখানে জিতেছে কিনা সেটি জানার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। এবং এখন পর্যন্ত এটুকুই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা সময় টেলিভিশনের ফেসবুক পেজে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং এই পুরো টানা 3 দিন ধরে সময় সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলের খবর জানতে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। সেখানে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সরাসরি ফেসবুক পেজে সময় টেলিভিশনে সেটি প্রচার করা হচ্ছে এবং ফলাফল ঘোষণা হওয়া মাত্র টেলিভিশনে আমরা সরাসরি সম্প্রচারে আসব। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।